কেউ সফল হলে কিংবা কোনো কিছু অ্যাচিভ করলে কিংবা অনেক রিচ হয়ে উঠলে আমরা ভাবি নিশ্চয়ই সে আমাদের তুলনায় অনেক মেধাবী, ভাগ্যবান কিংবা পরিশ্রমী, অথবা তার আইকিউ লেভেল অনেক হাই। সত্যি কি তাই? 1970-এ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানী ওয়াল্টার মিশেল একটি চমকপ্রদ এক্সপেরিমেন্ট করেন। তিনি কিছু বাচ্চাকে একত্রিত করে বলেন, আমি তোমাদের জন্য অনেকগুলো মার্শালো চকলেট নিয়ে এসেছি। যদি তোমরা তা এখন খেতে চাও তবে একটি চকলেট পাবে, আর যদি 10 মিনিট অপেক্ষা করে খেতে চাও তাহলে 2টি চকলেট পাবে। তো এখন সিদ্ধান্ত নাও কোন অপশনটা বেছে নেবে। তার এমন শর্ত শুনে বেশিরভাগ বাচ্চাই ওই মুহূর্তে চকলেট খাওয়ার সিদ্ধান্ত নেয়, আর যারা 10 মিনিট অপেক্ষা করবে বলে ঠিক করে তাদেরও বেশিরভাগই অন্যদের চকলেট খেতে দেখে নিজেকে আর সামলাতে না পেরে ওই মুহূর্তে চকলেট খাওয়া শুরু করে। সেখানে খুব কম বাচ্চাই এমন ছিল যারা 10 মিনিট পর্যন্ত নিজের উপর নিয়ন্ত্রণ রেখে একটির জায়গায় 2টি মার্শালো চকলেটের রিওয়ার্ড অর্জন করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এত ছোট্ট একটি কারণে কি এমন পার্থক্য তৈরি হতে পারে? ওয়েল, এই এক্সপেরিমেন্টের পর রিসার্চাররা প্রতিটি বাচ্চার উপর বহু বছর পর্যন্ত নজর রাখে এবং ট্র্যাক করে, যার ফলস্বরূপ আমরা জানতে পারি যেই বাচ্চাগুলোর মাঝে ওয়েট করার ক্যাপাসিটি ছিল না তারা লাইফে অনেক পিছিয়ে গিয়েছিল ওই বাচ্চাদের তুলনায় যারা কিনা 10 মিনিট অপেক্ষা করে 2টি চকলেটের রিওয়ার্ড অর্জন করেছিল। অর্থাৎ যেই বাচ্চাগুলো ওই সময়ে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পেছনে ছোটেনি তারা বাকি বাচ্চাগুলোর থেকে ফিনান্সিয়ালি, রিলেশন ওয়াইজ এবং সোসাইটিতেও অনেক উপরে উঠতে সক্ষম হয়েছিল। আপনি নিশ্চয়ই আপনার চারপাশে এমন মানুষকে দেখেছেন যারা অনেক আর্থিক সমস্যা থাকার পরেও কোনো অ্যাট্রাকটিভ বা লোভনীয় জিনিস দেখলেই নিজেকে সামলাতে পারে না এবং বেহিসাবি টাকা নষ্ট করে নিজেকে আরও ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত করে। তারা নিজের ইনকামের তুলনায় অনেক বেশি খরচ করে থাকে, যেখানে একজন মিলিয়নিয়ার সম্পূর্ণ এদের অপোজিট হয়ে থাকে। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন 4টি সিক্রেট বিষয় সম্পর্কে যা প্রতিটি সেলফমেড মিলিয়নার জেনে হোক বা না জেনে অক্ষরে অক্ষরে মেনে চলে। আর এই 4টি বিষয় যদি আপনি নিজের মাঝে নিয়ে আসতে এবং আগামী 5 বছর মেনে চলতে পারেন তবে নিশ্চিতভাবেই আপনার জীবন বদলে যাবে। কেননা আজ আপনি যেখানে আছেন সেইটা আপনার অতীতের কর্মফল, কিন্তু কাল আপনি যেখানে পৌঁছাবেন সেটা আপনার আজকের কর্মের ফল। সো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 4, রাইট ওয়ে। কিছুদিন আগে এক বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়। আমি তাকে জিজ্ঞেস করি, ভাই আজকাল কি করতেছো? কারণ পূর্বে যখন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তখন আমি তাকে ভিন্ন একটি কাজের মাঝে দেখেছিলাম, আর আমি নিশ্চিত এরপর যখন তার সাথে আমার দেখা হবে তখন আমি তাকে নতুন আরেকটি কাজের মাঝে দেখব। কারণ তার অবস্থা অনেকটা পেন্ডুলামের মতো, কখনো এদিকে কখনো ওদিকে, কখনো এদিকে কখনো ওদিকে। আবার ইয়াং জেনারেশনের ম্যাক্সিমামই এরকম। তাই আপনাদের মাঝেও যদি এই সমস্যাটা থাকে তাহলে ডিসাইড করুন একদম ঠান্ডা মাথায় জীবনে আসলে আপনি কি করতে চান। বি ক্লিয়ার ইন ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট ইউর লাইফ। শেয়ার বাজারের 2-1টা ভিডিও দেখলেন আর সিদ্ধান্ত নিলেন শেয়ার মার্কেটেই নিজের ক্যারিয়ার বানাবেন। কয়েকদিন পর আপনার এক বন্ধু লেখাপড়া করে ভালো একটি চাকরি পেল, যেটা দেখে সিদ্ধান্ত নিলেন না এবার তো আমায় ভালো চাকরি পেতেই হবে। এরপর আপনি জানতে পারলেন আপনার এক দুঃসম্পর্কের ভাই বিজনেস করে মোটা টাকা ইনকাম করছে। এবার আপনি ডিসাইড করলেন আপনি একজন বিজনেসম্যান হবেনই হবেন। ব্যাস অনেক হয়েছে, এবার থামুন। আর কত? আপনি অ্যাপেলের ওনার হিসেবে স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াকের নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু রোনাল্ড ওয়েনের নাম কখনো শুনেননি। আসলে রোনাল্ড ওয়েন অ্যাপেলের 3য় ফাউন্ডার ছিলেন। তার কাছে অ্যাপেলের 10% শেয়ারও ছিল, কিন্তু শুরুর দিকে অ্যাপেল কোম্পানির কিছুটা ডাউনফল চলতে থাকায় তিনি তার 10% শেয়ার মাত্র $800 বিক্রি করেন, আর সেই টাকা দিয়ে স্বভাব মতো নতুন আরেকটি কাজ শুরু করেন। জানলে অবাক হবেন, আজ তার ওই $800 বিক্রি করা 10% শেয়ারের ভ্যালু $1000 কোটি বেশি। তাই তার মতো যদি আপনিও সামান্য আপস অ্যান্ড ডাউনস দেখে বারবার নিজের সিদ্ধান্তকে কাজকে বদলাতে থাকেন তবে 100% গ্যারান্টি আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। আসলে নিজের কাজের মাঝে সামান্য সমস্যার সৃষ্টি হলে আমাদের অন্যের কাজকেই ভালো লাগতে শুরু করে। তার কাজের মাঝে বেশি টাকা রয়েছে, বেশি অপরচুনিটি রয়েছে এমনটা মনে হতে শুরু করে। ওই যে বলা হয় না, অন্যের প্লেটে থাকা পরোটা সবসময় ঘি দিয়েই ভাজা মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যার কাজ আপনার অনেক ভালো মনে হচ্ছে, অনেক কুল বলে মনে হচ্ছে, তারও অন্য কারো কাজকেই ভালো বলে মনে হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করি, অরিজিৎ সিং যখন ইন্ডিয়ান আইডলে হেরে গিয়েছিলেন
তখন কি তিনি গান গাওয়া ছেড়ে নাচ করা শুরু করেছিলেন নাকি? আপনি বলবেন না। বিরাট কোহলি যখন টানা 3 বছর আউট অফ ফর্মে ছিলেন, কোনো সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না, কেউ কেউ তো তাকে তখন রিটায়ারমেন্ট করার পরামর্শও দিচ্ছিলেন। তো ওই সময় কি তিনি ক্রিকেট ছেড়ে ফুটবল খেলতে শুরু করেছিলেন? আপনি বলবেন না। ম্যারি কমের কাছে যখন বক্সিং করার জন্য কোনো রিসোর্সেস ছিল না, তখন কি তিনি বক্সিং ছেড়ে অ্যাক্টিং শুরু করেছিলেন? আপনি বলবেন না। তবে নিজের বেলাতে কেন ভাই সামান্য সমস্যার মুখোমুখি হলেই কাজকে বদলানোর সিদ্ধান্ত নেন? নাম্বার 3, লার্ন টিল দ্য এন্ড অফ ইউর লাইফ। একটি অটুট লক্ষ্য নির্ধারণ করার পর আপনাকে লক্ষ্যের উপর A to Z লার্নিং করতে হবে, যেন সামনে আসা যে কোনো সমস্যা, যে কোনো ডাউনফলকেই আপনি খুব সহজেই অতিক্রম করতে পারেন। ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে শুনুন। 2007-এ ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল। সেখানে ব্রেট হার্ট সচিন টেন্ডুলকারকে বোল্ড করে। ব্রেট হার্ট ছিলেন তরুণ, কম বয়সী এবং নতুন দলে আসা একজন বোলার, তাই তার কাছে সচিনের উইকেট পাওয়াটা ছিল অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। ম্যাচ শেষ হবার পর গ্রেট হর্ক ওই বলটি নিয়ে সচিন রমেশ টেন্ডুলকারের কাছে যান আর বলেন, স্যার আপনি এই বলে একটি অটোগ্রাফ দিন। আজকের দিনটি আমার জন্য বিশেষ, কারণ আমি আপনার মতো একজন ব্যাটসম্যানকে বোল্ড করেছি। সে খুবই খুশি আর প্রাউড ফিলের সাথে সচিনকে ওই বলটি দেয়, আর সচিন ওই বলের উপরে অটোগ্রাফের বদলে লিখে দেয়, এই দিন তোমার জীবনে আর কখনোই আসবে না। আপনি যেন অবাক হবেন। এরপর তারা মোটামুটি 30 থেকে 35টি ম্যাচে মুখোমুখি হয়েছে, কিন্তু ব্রেট হার্ট আর কখনোই সচিন টেন্ডুলকারের উইকেট নিতে পারেননি। কেন? কারণ ওই দিন তোমার জীবনে আর কখনো আসবে না এত বড় একটা কথা বলার পর নিশ্চয়ই তিনি শান্তিতে ঘুমিয়ে পড়েননি, বিয়ার খাননি, মজমাস্তিতে মেতে ওঠেননি। তিনি স্টাডি করেছেন, নিজের ভুলগুলো খুঁজে বের করেছেন, ঘন্টার পর ঘন্টা সেই ভুলগুলো ঠিক করতে প্র্যাকটিস করেছেন। কারণ তাকে যে তার বলা ওই লাইনকে প্রুফ করতে হবে, ওই লাইনকে প্রমাণ করার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। ঠিক এমনই আপনাকেও আপনার ফিল্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে, পরিকল্পনা সাজাতে হবে, নতুন নতুন বিষয় জানতে হবে, নতুন কিছু শিখতে হবে। লার্নিংটাকে আপনাকে নেশায় পরিণত করতে হবে, কারণ লার্নিংই পারে আপনাকে সঠিক পথ দেখাতে, সঠিক রাস্তা চিনিয়ে দিতে। মহান গ্রিক দার্শনিক সক্রেটিসকে নিশ্চয়ই চেনেন। তাকে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো মৃত্যুদণ্ডের আগের দিন তিনি বই পড়ছিলেন। তখন কেউ তার কাছে জানতে চেয়েছিলেন, কালকে তো তোমার মৃত্যু নিশ্চিত, তারপরেও তুমি বই পড়ছো? উত্তরে সক্রেটিস বলেছিলেন, আই ওয়ান্ট টু ডাই মোর ইন্টেলিজেন্ট টুমোরো। হ্যাঁ বলেছেন, মরে তো যাবই, কিন্তু আমি চাই আরও একটু জ্ঞানী হয়ে মরতে। আপনার মাইন্ডসেটটাও এমনই হতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, আর সেটা অ্যাপ্লাইও করতে হবে। রেজাল্ট হতাশা নিয়ে আসলে আবারও এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2, ইনভেস্টিং ইয়োরসেলফ। 20, 22, 25 এই বয়সের ইয়ুথদের আজকাল সব জায়গায় বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব ইনভেস্ট করো। কিছু টাকা বন্ডে লাগাও, কিছু টাকা ইন্টারন্যাশনাল স্টকে লাগাও, কিছু প্যাসিভ নিচু অ্যাডভান্সে লাগাও, কিছু টাকা অ্যাক্টিভ নিচু অ্যাডভান্সে লাগাও। আর গোল্ড, ল্যান্ড, সিলভারে ইনভেস্ট করার বিষয়টা তো ভুলেও বাদ দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, এই অল্প বয়সে যদি এত জায়গাতে ইনভেস্ট করতে যান, তাহলে আপনি আপনার মূল কাজের উপর কিভাবে ফোকাস দিবেন? যদি আপনি ইয়াঙ্গার হয়ে থাকেন অথবা মাত্র ইনকাম শুরু করে থাকেন, তাহলে সবার প্রথমে আপনার যেটা দায়িত্ব সেটা হলো নিজের কাজকে আরও ভালোভাবে করা, আরও পারফেক্টভাবে করা, যেন সেইখান থেকে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারেন। আর এর জন্য প্রয়োজনে আপনাকে নিজের উপরে, নিজের কাজের উপরে, নিজের স্কিলের উপরে ইনভেস্ট করতে হবে। যেমন আপনার কাজের উপরে কোনো কোর্স করলেন, কাজের গতি এবং উন্নতি আরও বাড়াতে নতুন কোনো ইকুইপমেন্টে ইনভেস্ট করলেন, কিংবা নিজের হেলথের উপর, নিজের স্কিলের উপর ইনভেস্ট করলেন। কারণ আপনার প্যাসিভ ইনকামের সমস্ত সোর্সেস কোনো কাজেরই নয় যদি না আপনার কাছে অ্যাক্টিভ ইনকাম সোর্স থেকে টাকা আসে। কেননা বেশি ইনকাম করলেই বেশি সেভ করতে পারবেন, আর বেশি সেভ করলেই বেশি ইনভেস্ট করতে পারবেন। অনেকেই বলবেন, তাহলে ওয়ারেন বাফেট কেন মাত্র 11 বছরই ইনভেস্ট শুরু করেছিলেন? উত্তর হলো, তিনি 11 বছরেই প্রচুর টাকা অ্যাক্টিভ ইনকাম সোর্স থেকেই আর্ন করা শুরু করেছিলেন। ফলে তিনি সহজেই সেখান থেকে টাকা বাঁচিয়ে ইনভেস্ট শুরু করতে পেরেছিলেন। তো সবার প্রথমে আপনাকে টাকা ইনকাম করার পেছনে ছুটতে হবে। এরপর যখন আপনি ভালো পরিমাণে একটা টাকা অ্যাক্টিভ ইনকাম থেকেই আর্ন করবেন,
তখন আপনার টাকাকে কম্পাউন্ড করার জন্য প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে। তাই অ্যাজ এ ইয়াংস্টার প্রথমে একটি নির্দিষ্ট কাজের মাধ্যম থেকে টাকা কামাও, তারপর সেই টাকাকে সাধ্য অনুযায়ী বাঁচাও, ইনভেস্ট করো নিজের উপর, নিজের কাজের উপর, স্কিলের উপর। কেবল তাহলেই পরবর্তীতে তুমি খুব সহজেই অনেক প্রকারের প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবে এবং ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবে। নাম্বার 1, হেলথ। ফিট ব্যক্তির, সুস্থ ব্যক্তির সব কিছু চাই, বাড়ি, গাড়ি, টাকা, আরও কত কি, কিন্তু একজন আনফিট ব্যক্তির, অসুস্থ ব্যক্তির কেবল একটা জিনিসই চাই, সুস্থতা। হেলথকে এই লিস্টে অ্যাড করার কারণ হলো মানুষ সফল হওয়ার চক্করে, টাকা কামানোর চক্করে হেলথকে সবসময় ইগনোর করে, রাত জেগে কাজ করে, সময় মতো খায় না, খেলেও বাইরের খাবার খায়, আনহেলদি খায়, কোনো প্রকারের এক্সারসাইজ করে না, সব কিছু স্যাক্রিফাইস করে সাকসেস পাওয়ার জন্য। আর সাকসেস পাওয়ার পর যখন শরীরটাই খারাপ হয়ে যায়, শরীরটাই নষ্ট হয়ে যায়, তখন সে রিয়ালাইজ করতে পারে শরীর না থাকলে সফলতার কোনো মূল্যই নেই। তাই সবশেষে একটি কথাই বলবো, শরীর এবং সফলতার মাঝে একটি ব্যালেন্স তৈরি করার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।